নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলিপুর সেন্ট্রাল জেল হয়ে গেছে এখন আলিপুর মিউজিয়াম, যেটা দেখার জন্য আপনারা এই ভিডিওটাকে খুলেছেন। ভিডিওটা শুরু করার আগে কয়েকটা কথা আপনাদের জানিয়ে রাখি। 118 বছর পুরাতন ব্রিটিশ আমলের তৈরি এই আলিপুর সেন্ট্রাল জেল 1906 সালে তৈরি হয় এই জেল। সেই সময় আমাদের দেশে অনেক ফ্রিডম ফাইটাররা এই জেলে বন্দী ছিলেন। তার মধ্যে অন্যতম হলো নেতাজি সুভাষচন্দ্র বোস এবং ডক্টর বিধানচন্দ্র রায়, আরও অনেকে। 2019 সালে এটা বন্ধ করে দেওয়া হয়। তারপরে কয়েদিদেরকে বারুইপুর জেলে পাঠিয়ে দেওয়া হয়। তারপর থেকে শুরু হয় এটা মিউজিয়াম বানানোর কাজ। 2022 সালে 21শে সেপ্টেম্বর এই মিউজিয়ামকে উদ্বোধন করা হয়। এখানে ধনঞ্জয়কে ফাঁসি দেওয়া হয়েছিল 2004 সালে। চলুন তাহলে ঘুরে দেখি এই আলিপুর জেল। সবার প্রথম আপনাদের জানাবো এই আলিপুর জেল আপনারা কিভাবে আসবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিও তৈরি করার উৎসাহ দেবেন। আপনারা যারা শিয়ালদা থেকে আসতে চান, শিয়ালদা থেকে অনেকগুলো বাস পেয়ে যাবেন হাজরার মোড় আসার জন্য। হাজরার মোড় থেকে 10 টাকা অটো দিয়ে আলিপুর জেল মিউজিয়ামে আসতে পারবেন। এছাড়া যারা হাওড়া থেকে আসতে চান অনেক বাস পেয়ে যাবেন আলিপুর জেল মিউজিয়ামে আসার জন্য। এছাড়া মেট্রো করে যারা আসতে চান তারা যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নামতে হবে। সেখান থেকে বেরিয়ে হাজরার মোড়ে 2-5 মিনিট হেঁটে যেতে হবে। হাজরার মোড় থেকে 10 টাকা দিয়ে আবার অটো পেয়ে যাবেন এই আলিপুর জেল মিউজিয়াম আসার জন্য। বন্ধুরা, আমরা এই বাস থেকে নেমে গেছি আর একদম দেখতে পাচ্ছেন এই আলিপুর সেন্ট্রাল জেল বা আলিপুর জেল মিউজিয়াম। এই 21 ফুট লম্বা এই পাঁচিল। এখানে কিন্তু প্রতি সোমবার এই আলিপুর জেল মিউজিয়াম বন্ধ থাকে। আর এখানটা হচ্ছে প্রবেশ মূল্য 30 টাকা। 0 থেকে 3 বছর বাচ্চার কোনো টিকিট লাগবে না। আর সকাল 11টা থেকে বিকাল 5:30 পর্যন্ত আলিপুর জেল মিউজিয়াম খোলা থাকে। তো চলুন আলিপুর জেল মিউজিয়ামের ভিতরে ঢোকা যাক। 30 টাকা প্রবেশ মূল্য। আর যদি আপনারা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চান তাহলে 100 টাকা আপনাদের টিকিটের মূল্য দিতে হবে আপনাদের এক্সট্রা। আরও আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান, এরকম পার্কিংয়ের সুবন্দোবস্ত আছে। দেখুন পার্কিং জায়গা, এখানে আপনারা 4 চাকা 2 চাকা সব পার্কিং করতে পারবেন। দেখুন আর এই টিকিট কাউন্টার আর এই আলিপুর জেল মিউজিয়াম। এই এন্ট্রি, আমরা এই রাস্তায় ঢুকে গেলাম। দেখুন টিকিটটা চেক করবে। এই আমাদের টিকিট চেক হলো। এখানে ব্যাগ চেক হলো। আমরা ব্যাগ ভিতরে রেখে দিলাম। এখানে সব ব্যাগ রেখে দিচ্ছে। এই আমরা আলিপুর জেলে ঢুকে গিয়েছি। দেখুন আপনারা ঢুকে ডান দিকে দেখতে পারবেন একটা শহীদ বেদি বা শহীদ মঞ্চ। আমাদের ভারত মাতা বীর সন্তানদের জন্য এই শহীদ বেদি বা শহীদ মঞ্চটা তৈরি করা হয়েছে। দেখুন এই শহীদ বেদিটা বা শহীদ মঞ্চটা আপনারা দেখে নেবেন। এই আপনারা গেট থেকে ঢুকে এরকম একটা বোর্ড দেখতে পাবেন, যেখানে আপনার কোন দিকে গেলে কি পাবেন সেসব লেখা আছে। দেখুন ফাঁসির মঞ্চ, ওয়াচ টাওয়ার, প্রদর্শন কক্ষ, সব রকম থেকে এখানে লেখা আছে। এই দেখুন আপনারা একটু দেখে নেবেন, দেখে নিয়ে সেই বুঝে আমরা ঘুরবেন। সর্বপ্রথম আমাদের যে বিল্ডিংটাকে নিয়ে যাব, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বোস এবং ডক্টর বিধানচন্দ্র রায় আরও অনেকে বন্দী ছিল, সেই কক্ষগুলো আপনাদের একটু দেখিয়ে আনি। চলুন আপনাদের যে কক্ষটা দেখাবো, এই কক্ষে ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায় এবং পশ্চিমবঙ্গের অন্যতম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় 5 সেপ্টেম্বর 1930 থেকে 16 জানুয়ারি 1931 সাল পর্যন্ত এই কক্ষে উনি বন্দী ছিলেন। এই দেখুন এই সেই ডক্টর বিধানচন্দ্র রায়ের সেল বা কক্ষ বলতে পারেন। এই জায়গায় ডক্টর বিধানচন্দ্র রায়কে বন্দী করে রাখা হয়েছিল। নেতাজি সেল এটা সুভাষচন্দ্র বোস 23 জানুয়ারি 1930 থেকে 23 সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাকক্ষে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র। দেখুন এই ওনার একটা মূর্তি আছে নেতাজি সুভাষচন্দ্র, আমাদের ভারত মাতার বীর সন্তান। আইন অমান্য আন্দোলনে নেতাজিকে এখানে বন্দী করে রাখা হয়েছিল। চিত্তরঞ্জন দাস সেল, এই দেখুন এখানে ওনার কিন্তু মূর্তি এখানে রাখা হয়নি। ওনার মূর্তিটা কোথায় আছে আমি আপনাদের দেখিয়ে দিই। এখান থেকে চিত্তরঞ্জন দাসকে রাখা হয়েছিল এই সেল, সেই সেল এটা। আর দেখুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস 14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত এই কারাকক্ষে ছিল। আর ওনার মূর্তিটা এখানে করা আছে বাইরে, দেখছেন এই বাইরে দেখা যাচ্ছে। উনি বাইরের দিকে দেখছে। এই দেখুন
দেশপ্রিয় যতীন্দ্রমোহন সেনগুপ্তকে কত সাল থেকে কত সাল পর্যন্ত রাখা হয়েছিল এই তার এখানে লেখা আছে, এবং ওনার কক্ষ এটা, ওনাকে এখানে রাখা হয়েছিল। এই দেখুন ওনার সেল এটা। ফাঁসির মঞ্চ, আমরা এখন ফাঁসির মঞ্চ দেখতে যাব। এই দেখুন এটা হলো ফাঁসির মঞ্চ। আর এই যে কাঁচের বক্সটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে মৃতদেহগুলো বার করে পাশে একটা ঘর আছে, সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। সেখানে পোস্টমর্টম করা হতো মৃতদেহগুলো। আর এখানে শোনা যায় এখানে একটা সময় জোড়া ফাঁসিও পর্যন্ত দেওয়া হয়েছিল। আর এই জায়গাতে আমাদের ভারত মার অনেক সন্তানদের ফাঁসি দেওয়া হয়েছিল, এবং এখানে অনেক বড় বড় ক্রিমিনালদেরও পরে ফাঁসি দেওয়া হয়। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গা ফাঁসির মঞ্চ এখানে। আর এই যে ফাঁসির মঞ্চ দেখছেন, এবার ফাঁসির মঞ্চের সামনে একটা দোতলা লাল বাড়ি আছে দেখুন। আর এখানে কয়েদিদেরকে জোরপূর্বক ফাঁসির প্রসেস দেখানো হতো। কেন দেখানো হতো? তার কারণ যাতে তারা শুধরে যেত এবং তারা ভয় পেয়ে তাদের গোপন কথাগুলো ফাঁস করে দিত, এবং বিদ্রোহমূলক কোনো কাজ যেন না তারা করতে পারত। সেই জন্য এই কয়েদিদেরকে এখানে রাখা হতো এবং জোর করে ওদেরকে ফাঁসির প্রক্রিয়াটা সম্পূর্ণ দেখানো হতো। 2004 সালে এই জায়গায় শেষ ফাঁসি হয়। সেই ঘটনাটা একটু আপনাদের জানাই, বা সেই কাহিনীটা আপনাদের একটু বলি। হেতাল পারিকের কথা আপনাদের মনে আছে? আপনারা হয়তো অনেকে ভাবছেন যে হেতাল পারিকটা আবার কে। ঠিক আছে, একটু আপনাদের মনে করে দিই। ধনঞ্জয়ের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। এবার অনেকের হয়তো মনে পড়ছে। সারা ভারতবর্ষে আলোড়ন ফেলে দেওয়ার মতন ঘটনা। 2004 সালে হেতাল পারিককে ধর্ষণ এবং খুনের অভিযোগে ধনঞ্জয়কে এই জায়গায় ফাঁসি দেওয়া হয়। এবার নিশ্চয়ই আপনাদের সব কিছু মনে পড়ছে। 1990 সালে 5 মার্চ হেতাল পারিককে খুন এবং ধর্ষণ অভিযোগে ধনঞ্জয়কে 14 বছর পর 15ই আগস্ট 2004 সালে ধনঞ্জয়কে এই জায়গায় ফাঁসি দেওয়া হয়েছিল। মানে ধনঞ্জয় চ্যাটার্জিকে এই জায়গায় ফাঁসি দেওয়া হয়েছিল। 2004 সালের পরে এই জায়গায় আর কোনো ফাঁসি দেওয়া হয়নি। আমাদের ভারত মাতার যে বীর সন্তানদের ফাঁসি দেওয়া হয়েছিল এই জায়গায়, সেই শহীদদের নামের তালিকা এখানে রাখা আছে। দেখুন কার কার এখানে ফাঁসি দেওয়া হয়েছিল সেই নামের তালিকা এটা। আর এখানে ফাঁসি দেওয়ার পরে বডি নিয়ে এসে আর এই কক্ষে পোস্টমর্টম করা হতো। দেখুন সেটা আপনাদের দেখিয়ে আনি। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই ঘরে যাদের ফাঁসি দেওয়া হতো তাদের এখানে এনে ময়নাতদন্ত করতো ডাক্তার এখানে। এই দেখুন, আর এই যে লালাটা দেখতে পাচ্ছেন, দেহ কাটা ছাড়ার পরে এই রক্ত এই নল দিয়ে বেরিয়ে চলে যেত। এই দেখুন এই জায়গাতে বডিগুলো রাখা হতো পোস্টমর্টম করা ফাঁসি দেওয়ার পরে। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই ঘরটা আপনারা, এই ঘরটা যাদেরকে ফাঁসি দেওয়া হতো তাদের আগের দিন এখানে রাখা হতো, এবং এখানে রেখে তার মনের মতন খাবার বা তার শেষ ইচ্ছাটা পূরণ করা হতো। এই জায়গায় এই ঘরগুলোকে তাদের রাখা হতো। দেখুন ফাঁসির মঞ্চের একদম পাশে যাদের ফাঁসি হবে তার আগের দিন তাদেরকে এখানে আনা হতো, এখানে রাখা হতো এবং তাদের ইচ্ছা পূরণ করানোর চেষ্টা হতো। এই দেখুন, এবং গীতা পাঠ করানো হতো এই জায়গায়। তারপরের দিন ওনাদের ফাঁসি দেওয়া হতো ওই জায়গায়। দীনেশ গুপ্ত, এই দেখুন এই দীনেশ গুপ্ত এই কারাগারে ছিল। দেখুন সেই কারাগার কক্ষটা এরকম একটু আলো আছে, আমাদের একটু দেখে দিই। এই দেখুন এইখানে যে উঁচু সিমেন্টটা দেখতে পাচ্ছেন, এখানে আসামিরা শুয়ে থাকতো। আর ওই যে জায়গাটা উঁচু মতন আছে, ওখানে বাথরুম পেচ্ছাপ করার সব জায়গা ছিল। এখন ওটা বন্ধ করে দিয়েছে। ওখানে ছিল এক ঘরের ভিতর সব কিছু ছিল। এইটুকুনি ঘরের ভিতরে একজন থাকতো মানুষ। জেলে আছে বাইরে, এই দেখুন এই এরকমভাবে জেলে থাকতো। এগুলো একটা সময় জেল ছিল। এই দড়ি, একটা দড়ি মতন করা আছে এখানে, ফাঁসির দড়ি যেটা হয়। দেখুন এটা হচ্ছে নেহরু কক্ষ, এবং সেটা আপনাদের একটু দেখিয়ে আনি। দেখুন চলুন। দেখুন দেখুন জওয়াহরলাল নেহরু 17ই ফেব্রুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাগারে বন্দী ছিলেন। উনি আইন অমান্য আন্দোলনের জন্য ওনাকে এখানে বন্দি করে রাখা হয়েছিল প্রায় 80 দিনের মতন। এই দেখুন এই হচ্ছে নেহরু সেল, জওয়াহরলাল নেহরু। এই দেখুন এই সেলে ওনাকে প্রায় 80 দিনের মতন বন্দি রাখা হয়েছিল। আইন অমান্য আন্দোলনে ওনাকে এখানে
রাখা হয়েছিল গ্রেপ্তার করে। দেখুন এই হচ্ছে আপনাদের যেটা দেখালাম নেহরু কক্ষ, জওহরলাল নেহরু কক্ষ, আর ঠিক ওনার সামনে এই গাছতলায় ইন্দিরা গান্ধী এই জায়গায় এসে বসে থাকতো, বাবার সঙ্গে দেখা করতো, মানে মাঝে মধ্যে আসতো, বাবার সঙ্গে কথাবার্তা হতো এই গাছতলায় 15 দিন অন্তরে বা 1 মাস অন্তরে হয়তো আসতো এখানে। হচ্ছে ইন্দিরা গান্ধী, যতদিন জওহরলাল নেহরু এই জেলে বন্দি ছিলেন ততদিন ইন্দিরা গান্ধী এখানে এসে বাবার সঙ্গে দেখা করতো। এই গাছতলায় ইন্দিরা গান্ধীর একটা মূর্তি করা আছে এই সামনে। নেহরু কক্ষের ঠিক সামনে আছে পুরাতন গোদামঘর, যেটিকে বর্তমানে লাইব্রেরি ও সেমিনার কক্ষ পরিণত করা হয়েছে। এখানে আপনারা নানা ধরনের মা কালীর ছবি দেখতে পাবেন, কিন্তু আলিপুর মিউজিয়ামে মা কালীর ছবি কেন সেটা জানতে হলে আপনাদেরকে 100 বছর পেছনে যেতে হবে। 100 বছরের বেশি সময় ধরে ভারতীয় উপমহাদেশে মা কালী পুজো নাটকীয় পরিবর্তন এসছে। ব্রিটিশ রাজত্বর অধীনে থাকা ডাকাতদের আরাধ্যা দেবী থেকে সাধক ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের পূজিত দেবী এই মা কালী যুগে যুগে বাংলার মানুষের অন্যতম আরাধ্যা দেবী হয়ে উঠেছিলেন মা কালী। কালী মায়ের ওপরে বিশ্বাস রাখতে ব্যতিক্রম ছিলেন না স্বাধীনতা সংগ্রামীরা। তারা মা কালীকে বিদ্রোহের প্রতীক হিসেবে পূজা করতেন। তাই বাংলার নানা অঞ্চলে মা কালীর পূজা বন্ধ করতে চেয়েছিলেন ব্রিটিশরা। আর এখানে দেখুন আপনারা এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটা একদম জেলের সেন্টারে করা হয়েছে, মানে একদম মাঝামাঝি, যাতে এখান থেকে কয়েদিদের ওপরে সম্পূর্ণ নজরদারি করা যায়। তখনকার দিনে তো সিসি ক্যামেরা ছিল না, তাই কয়েদিদের ওপরে নজরদারি করার জন্য এই ওয়াচ টাওয়ারটা তৈরি করা হয়েছিল। এই রাস্তা দিয়ে আপনারা ওয়াচ টাওয়ারের ওপরে যেতে পারবেন এবং এখানে কিছু আসামিদের মডেল করা আছে, মানে আন্দামান সেলুলার জেলে যেরকমভাবে আসামিদের রাখা হতো এরকম দাঁড়িয়ে আছে কিছু আসামি, আর কিছু কয়েদিদের এরকম কাজ করানো হতো। আর এখানে একটা ড্রেস আছে দেখুন, মানে কয়েদিদের যেরকম ড্রেস দেওয়া হতো, মানে চটের জামা, আর এখানে কিছু কয়েদিকে নারকেল ছাড়ানোর কাজ দেওয়া হতো। এটা হচ্ছে আন্দামানের যে জেল তার কয়েদিরা কেমন থাকতো সেটা এখানে দেখানো হয়েছে। এটা হলো আন্দামান জেলের একটা ডেমো এখানে দেখানো হয়েছে, মানে আন্দামান জেল কেমন ছিল সেটা আপনাদেরকে দেখানো হয়েছে এই জায়গাতে। দেখুন আন্দামান জেল অনেকটা এরকম। এবার আপনাদের যেটা দেখাবো বন্দীদের জীবনচর্চা, সেই কক্ষটা আপনাদের দেখিয়ে আনি। চলুন চলুন। বন্দীদের এখানে এইভাবে চুলদাড়ি কাটা হতো, আর একটা ইংরেজ সাহেব দাঁড়িয়ে আছে দেখুন, আর চুলদাড়ি এরকমভাবে বন্দীদের কাটা হতো। আর এখানে বন্দীদের কিভাবে অত্যাচার করা হতো সেটা দেখানো হয়েছে। আর এখানে এই জেলের ভিতরে চান করা, এখানেই কাপড় কাচা। আর আপনারা এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেল ওয়ার্ড, মানে বন্দীদেরকে প্রথম এখানে এনে সবাইকে রাখা হতো, তারপরে বিভিন্ন শাস্তি অনুযায়ী আলাদা আলাদা কক্ষে পাঠিয়ে দেওয়া হতো। এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ আগের জেল যেমন ছিল তেমন করা আছে, এখানে কিন্তু কোনো পরিবর্তন করা হয়নি। এখানে শুধু এই মডেলগুলো রাখা হয়েছে, এছাড়া অরিজিনাল জেল যেমন ছিল সেটাই একমাত্র এখানেই আছে। এখানে কিছু মানে পরিবর্তন করা হয়নি বা এখানে কোনো জায়গার কোনো কাজ করা হয়নি, এটা একদম অরিজিনাল যে জেল ছিল সেই রকম এখানে রাখা আছে। এখানে দেখুন কয়েদিরা চা করে খাচ্ছে বা ওদের জীবনযাপন কেমনভাবে ছিল, পাশে চান করতো, পাশে শুয়ে থাকতো, সেটা এখানে দেখানো হয়েছে। এই মডেলগুলো শুধু করা হয়েছে, এছাড়া সব একদম পুরাতন আছে। এবার আপনাদের কাজী নজরুল ইসলামের কক্ষটা আপনাদের দেখিয়ে আনি। এই দেখুন এই দেখুন কাজী নজরুল ইসলাম, আশা করি আপনার থেকে বুঝতে পারছেন। এবার এই কাজী নজরুল ইসলাম এই কক্ষে বন্দী ছিলেন। দেখুন দেখুন এইভাবে ইংরেজরা অত্যাচার করতো। এই দেখুন এরকমভাবে বেঁধে হাতগুলো বেঁধে এইভাবে। এখানে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এটা ভারত মাতার বীর কন্যাদের মূর্তি। শুধু আমাদের দেশ স্বাধীনের জন্য ছেলেরা বলিদান দিয়েছে এমন না, ভারত মাতার অনেক বীর কন্যাও ছিলেন, তাদের মূর্তি এখানে আছে। দেখুন হসপিটাল বিল্ডিং, এই দেখুন যে হসপিটাল বিল্ডিংটা ছিল সেটা এটা হলো দীনেশ গুপ্তর ব্যবহৃত পিস্তলে একটা ডেমো করা আছে এখানে। দেখুন এই হসপিটাল বিল্ডিংয়ের উপরে যাবো আমরা, চলো একটু দেখে আনি আমরা হসপিটাল বিল্ডিংটা। এই হসপিটাল বিল্ডিংয়ের উপরে উঠলে দেখছেন এইগুলো মূর্তি করা আছে, এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহ
যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন তারা অবশ্যই এই জায়গাটা আসবেন, আপনাদের ভালো লাগবে। এই দেখুন সাঁওতাল বিদ্রোহ যে হয়েছিল আমাদের, দেখুন সাঁওতাল বিদ্রোহের কিছু মূর্তি এখানে রাখা আছে কত সুন্দরভাবে। দেখুন ব্রিটিশদের সঙ্গে যে সাঁওতালদের যুদ্ধ হয়েছিল সেই সাঁওতাল বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ, স্বাধীনতার প্রথম যুদ্ধ। মানিকতলা বোমা মামলা ব্যবহৃত বোমার অনুসরণে এই বোমাটা তৈরি করা, মানে এটা একটা ডেমো বোমা, মানে নকল বোমা এখানে রাখা আছে। তো আজ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করব, আমি যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি বলবো 30 টাকা দিয়ে আপনারা এখানে আসুন, অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার।